প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা এই অনলাইন ক্লাসটি উপভোগ করবা এবং এই ক্লাসটি মনোযোগ সহকারে তো শুনবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগকে সাধুবাদ স্বাগত জানিয়ে আমি আজকের অনলাইন ক্লাসের লেকচার নম্বর 5, টাইটেল অফ দ্য লেকচার ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ট্রানজাকশন। ইন্টারন্যাশনাল ট্রেড এবং ট্রানজাকশন এই চ্যাপ্টারে আলোচনা করব। আমরা নেক্সট ক্লাসে আমি আমার পরিচয় দিই। আন্তর্জাতিক বাণিজ্যের এই কোর্স 24-26-11। আমি প্রফেসর মোহাম্মদ রেজানুর রহমান, অধ্যাপক ব্যবস্থাপনা, কারমিকাল কলেজ রংপুর। আমরা এই চ্যাপ্টারে যা পড়াশোনা করব, পঞ্চম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন সমূহ। আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন সমূহের মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা সংক্ষিপ্ত প্রশ্ন, জিএসপি সুবিধার উল্লেখযোগ্য দিক বা ক্ষেত্র, জিএসপি সুবিধার উল্লেখযোগ্য দিক বা ক্ষেত্র, রপ্তানি পদ্ধতি সমূহ, আমদানি পদ্ধতি সমূহ এবং রপ্তানি বাণিজ্যের অর্থায়ন কিভাবে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আন্ডার ইনভয়েসিং। আন্ডার ইনভয়েসিংটা কি? সাধারণত রপ্তানিকারকেরা কর ফাঁকি দেওয়ার জন্য বা মুদ্রা পাচার বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে রপ্তানিকৃত পণ্যের মূল্য যখন কম দেখায় তখন তাকে আন্ডার ইনভয়েসিং। কখন এটা আন্ডার ইনভয়েসিং হয়? রপ্তানিকারকরা যখন পণ্যের কর ফাঁকি দিতে চায়, মুদ্রা অথবা মুদ্রা দেশ পাচার করতে চায় বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে রপ্তানি পণ্যের মূল্য কম দেখায়, তখন তাকে আমরা বলি আন্ডার ইনভয়েসিং। ওভার ইনভয়েসিং কি? এটি জাস্ট রপ্তানিকারকের বিপরীত একটি দিক। আমদানিকারক এটা করে কি? কর ফাঁকি দেওয়ার জন্য, মুদ্রা পাচার করার জন্য অথবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে আমদানিকৃত পণ্যের মূল্য বেশি করে দেখায়। যখনই আমদানিকারক কর ফাঁকি, মুদ্রা পাচার বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে আমদানিকৃত পণ্যের মূল্য বেশি করে দেখায়, তখন তাকে ওভার ইনভয়েসিং বলে। আমরা জিএসপির পূর্ণরূপ বলতে কি বুঝি? জিএসপির পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। জিএসপির সুবিধা বলতে কি বোঝায়? জিএসপির সুবিধা হচ্ছে এই সুবিধার আওতায় উন্নত দেশগুলো অনুন্নত দেশসমূহ বা স্বল্প উন্নয়ন বা উন্নয়নশীল দেশসমূহ থেকে যে পণ্য সামগ্রী আমদানি করে, ওই নির্দিষ্ট পণ্য সামগ্রী সমূহের ক্ষেত্রে তারা রিয়ায়তি হারে শুল্ক ধার্য করে অথবা কখনো কখনো বিনা শুল্কেও রপ্তানির সুবিধা দিয়ে থাকে। সুতরাং জিএসপি সুবিধা বলতে আমরা এটুকু বুঝি যে উন্নত দেশসমূহ যখন স্বল্প উন্নত বা উন্নয়নশীল দেশসমূহ থেকে তাদের আমদানিকৃত পণ্যের উপর বা নির্দিষ্ট পণ্য আমদানিকৃত নির্দিষ্ট পণ্যের উপরে, পণ্যের সামগ্রীর উপরে করের হারটা, শুল্কের হারটা কম করে রেয়াতি হারে শুল্ক ধার্য করে। অনেক সময় শুল্ক মুক্ত সুবিধা প্রদান, রপ্তানি সুবিধা প্রদান করে থাকে। যখন এরকম উন্নত দেশগুলো স্বল্পোন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপরে রেয়াতি হারে শুল্ক ধার্য করে অথবা কম শুল্ক ধার্য করে, তখন তাকে আমরা বলি জিএফসি সুবিধা। জিএফসি সুবিধার উল্লেখযোগ্য দিকগুলো কি? জিএফসি সুবিধার উল্লেখযোগ্য দিক হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্সকে সংক্ষেপে জিএফসি বলা হয়। জিএসপি এর সুবিধায় উন্নত দেশসমূহ স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশসমূহ থেকে আমদানিকৃত নির্দিষ্ট পণ্য সামগ্রীর ক্ষেত্রে রেয়াতি হারে শুল্ক ধার্য করে থাকে। অনেক সময় অল্প পরিমাণেও, অনেক সময় বিনা শুল্কেও তারা আমদানিকৃত দেশসমূহ থেকে পণ্য আমদানির সুযোগ দিয়ে থাকে। এই সুযোগটা দেওয়ার মূল কারণ যেন স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলো তাদের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে তাদের দেশের শিল্প কারখানা যেন তারা ওই শিল্প কারখানায় যেন উন্নতি লাভ করতে পারে। এটি সাধারণত আমাদের দেশে পোশাক শিল্পে এই জিএফসি সুবিধাগুলো
পেয়ে থাকে, বিশেষ করে আমেরিকা অন্যান্য উন্নত দেশগুলো থেকে আমাদের কম শুল্ক হারে এখান থেকে আমরা পণ্য সে সমস্ত দেশগুলোতে প্রেরণ করে থাকি। এর উল্লেখযোগ্য দিক হচ্ছে এক্ষেত্রে জিএসপি সুবিধাপ্রাপ্ত দেশকে গ্রহীতা বলা হয় এবং যারা যে সুবিধা প্রদান যে দেশ এই সুবিধা প্রদান করে তাদেরকে জিএসপি দাতা দেশ বলা হয়। জিএসপি সুবিধার মাধ্যমে যে সকল সুবিধা আমরা পেয়ে থাকি, যে সুবিধা ভোগ করে থাকে আর কি গ্রহীতা দেশগুলো, তারা শুল্ক সুবিধা ভোগকারী দেশে রপ্তানি বৃদ্ধি পায়। এই জিএসটি সুবিধা ভোগকারী যে দেশগুলো আছে তারা সাধারণত অধিক পরিমাণে পণ্য সামগ্রী রপ্তানির সুযোগ পায়। দাতা দেশের আমদানিকারকদের অধিক হারে আমদানির প্রতি আগ্রহ, যে সমস্ত দাতা দেশ জিএসটি সুবিধা প্রদান করে এই আমদানিকারকরা অল্প রপ্তানি ক্ষেত্রে শুল্ক মুক্তভাবে অধিক পরিমাণে পণ্য সামগ্রী আমদানি করতে পারে বিধায় তাদের আমদানি প্রতি আগ্রহ বাড়ে। আর সুবিধা গ্রহণকারী দেশের রপ্তানিকারকদের মধ্যে তারা বিনা শুল্কে অথবা স্বল্প শুল্কে বা রিয়ায়তি শুল্কে পণ্য বিদেশে রপ্তানি করতে পারে বিধায় তাদের রপ্তানির আগ্রহ বৃদ্ধি পায়। এবং পণ্য সামগ্রী আরেকটি বিষয় হচ্ছে যে জিএসটি সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে পণ্য সামগ্রীর বাজারে বহুমুখীকরণের সুবিধা থাকে, সুযোগ থাকে। এ হলো আমাদের জিএসটির উল্লেখযোগ্য দিক। এক্ষেত্রে যেখান থেকে আমাদের সুবিধাগুলো পাই বা যে ক্ষেত্র সেটা হচ্ছে শুল্ক সুবিধা দেশগুলোর মধ্যে রপ্তানি বৃদ্ধি পায়, দাতা দেশের আমদানিকারকরা অধিক হারে পণ্য আমদানির প্রতি তাদের আগ্রহ বাড়ে এবং সুবিধা গ্রহণকারী দেশের রপ্তানিকারকদের মধ্যে অধিক হারে পণ্য রপ্তানিতেও আগ্রহ বাড়ে। আরেকটি সুবিধা হচ্ছে পণ্য সামগ্রীর বাজার বহুমুখীকরণ করা হয়। রপ্তানি পদ্ধতি সমূহ, এক দেশ থেকে যখন পণ্য সামগ্রী আরেকটা দেশে প্রেরণ করা হয় তখন তাকে রপ্তানি বলে। এক দেশ যখন অন্য দেশ থেকে, যখন আমাদের দেশ যখন বিদেশে তৈরি পোশাক বা অন্য চা, চিনি বা চামড়া পাঠায়, তখন আমাদের এই পণ্য সামগ্রী বিদেশে পাঠানোকে আমরা রপ্তানি বলি। রপ্তানি বাণিজ্যে কতগুলো নিয়ম কানুন আছে এবং এই নিয়ম কানুনগুলো মেনেই রপ্তানি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এর বাইরে এই পদ্ধতিগুলো অবশ্যই প্রত্যেক দেশের রপ্তানিকারকদেরকে মেনে চলতে হয়। রপ্তানির প্রথম যে সেটা হচ্ছে ফরমাইশ প্রাপ্তি। অন্য দেশ যখন আমাদের দেশ থেকে পোশাক আমদানি করতে চায় বা চা বা চিনি বা চামড়া কিনতে চায় তখন তারা একটি ফরমাইশ প্রেরণ করে। এই ফরমাইশ দুই প্রকার হয়, একটা হলো মুক্ত ফরমাইশ, একটা হলো স্থির ফরমাইশ। মুক্ত ফরমাইশের ক্ষেত্রে পণ্য সামগ্রী কিন্তু পূর্ণ বিবরণ থাকে না। এখানে শুধুমাত্র কি পণ্য কিনতে চায়, কত পরিমাণ কিনতে চায়, মুক্ত ফরমাইশে সেটি বলা থাকে। অর্থাৎ মুক্ত ফরমাইশের সেটা কোন জাতীয় পণ্য কিনতে চায়, তারা তৈরি পোশাক কিনতে চায় না চা কিনতে চায় আমাদের দেশ থেকে, না চামড়া নিতে চায় এবং কত পরিমাণ চা কিনতে চায়, কত পরিমাণ তৈরি পোশাক কিনতে চায় সেটা উল্লেখ থাকে। এখানে পণ্যের অন্যান্য গুণাগুণ বা অন্যান্য বিষয় উল্লেখ থাকে না। এটাকে মূলত এই খোলা আদেশনামা হিসেবে আখ্যায়িত করা যায়। আর স্থির ফরমাইশ যেটি, এটা রপ্তানিকৃত পণ্য সামগ্রীর সুস্পষ্ট বিবরণ থাকে, পূর্ণাঙ্গ এবং পূর্ণাঙ্গ একটি বিবরণ থাকে যে ফরমাইশ প্রদান করে তখন একটা পণ্যের সুস্পষ্ট বিবরণ থাকবে। সেখানে পণ্যের নাম, ব্র্যান্ড, পণ্যের রং, মূল্য, আকার, প্যাকিং পদ্ধতি, প্রেরণ পদ্ধতি, পণ্য মূল্য পরিশোধের প্রক্রিয়া, মোট কথা সবকিছু খুঁটিনাটি সমস্ত বিষয় স্থির ফরমাইশে উল্লেখ করা থাকে। রপ্তানিকৃত পণ্য সামগ্রী যখন ফরমাইশ প্রদান করে রপ্তানিকারক দেশের মালিক রপ্তানিকারক, তখন সেখানে এই ফরমাইশে পণ্যের নাম, পণ্যের মূল্য, পণ্যের ঠিকানা, পণ্যের আকার আকৃতি, প্যাকিং খরচ, মূল্য পরিশোধের পদ্ধতি ইত্যাদি সমস্ত বিষয় পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা থাকে, তাকে স্থির ফরমাইশ বলে। এরপরে রপ্তানিকারক যখন আমদানিকারক যখন এরপর হচ্ছে ফরমাইশ গ্রহণ। পণ্য সামগ্রী ফরমাইশ প্রাপ্তির পর রপ্তানিকারক যাবতীয় বিষয়াদি যাচাই করে পণ্য প্রেরণের জন্য রপ্তানিকারক আমদানিকারক বরাবর এটি স্বীকৃতিপত্র প্রেরণ করে।
ফরমাইজ গ্রহণ বা স্বীকৃতিপত্র। তার মানে রপ্তানিকারক আমদানিকারকের বরাবর পণ্যের যাবতীয় বিবরণ দিয়ে যাচাই বাছাই করে পণ্য প্রেরণ যোগ্য মনে করলে রপ্তানিকারক আমদানিকারকের নিকট বলে যে ঠিক আছে, আমরা তোমার কাছে এই পণ্যটা প্রেরণ করতে রাজি আছি। এটাকে পণ্যের স্বীকৃতি বা ফরমাইজ গ্রহণ বলে। এরপর প্রত্যয়পত্র খোলা। পণ্য যখন রপ্তানিকারক পণ্যটা প্রেরণ করবে, কিন্তু যখন সমস্ত খুঁটিনাটি পণ্য সব বিষয়াদি খোঁজ খবর নেওয়ার পরে ফরমাইজ গ্রহণ করার পরে রপ্তানিকারক ফরমাইজ পত্রের স্বীকৃতির পর রপ্তানিকারক পণ্য সামগ্রীর মূল্য প্রাপ্তির নিশ্চয়তা হিসেবে রপ্তানিকারকের বরাবর আমদানিকারকের প্রত্যয়পত্র খুলতে পারে। প্রত্যয়পত্র খোলার জন্য পরামর্শ প্রদান করে। এ পর্যায়ে আমদানিকারক তার ব্যাংক থেকে প্রত্যয়পত্র সংগ্রহ করে রপ্তানিকারকের বরাবর প্রেরণ করে। অর্থাৎ রপ্তানিকারক যে পণ্যগুলো পাঠাবে সে পণ্যের মূল্য বাবদ কত মূল্য, এই মূল্য বাবদ একটি প্রত্যয়পত্র আমদানিকারককে খোলার জন্য পরামর্শ প্রদান করে। আমদানিকারক তার তার দেশের ব্যাংক থেকে প্রত্যয়পত্র সংগ্রহ করে রপ্তানিকারকের বরাবর সেটি প্রেরণ করে। এই প্রত্যয়পত্র প্রেরণ করার সময় আমদানিকারককে ব্যাংকে পণ্যের মূল্য পরিশোধ করতে হবে বা নিশ্চয়তা প্রদান করতে হবে। এরপরে অনুমতিপত্র সংগ্রহ। রপ্তানিকারক এ পর্যায়ে রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর হতে পণ্য রপ্তানির জন্য অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। রপ্তানিকারক আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের নিকট থেকে পণ্য প্রেরণের জন্য একটা অনুমতিপত্র সংগ্রহ করবে। তবে রপ্তানিকৃত পণ্য সামগ্রী যদি সরকারের উন্মুক্ত বা খোলা তালিকার মধ্যে হয় বা কোনো কোঠা ব্যবস্থা আরোপ করা না থাকে, তাহলে তাকে এই অনুমতিপত্র সংগ্রহ করার প্রয়োজন হয় না। তার মানে রপ্তানিকারক যদি পণ্য প্রেরণ করতে চায়, যে পণ্য আমদানিকারকের নিকট প্রেরণ করবে, সে আমদানিকারকের নিকট পণ্য প্রেরণ করার জন্য রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর হতে ওই পণ্য প্রেরণের জন্য তাকে অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এরপরে বিনিময় হার নির্ধারণ করা। এক্ষেত্রে রপ্তানিকারক বৈদেশিক মুদ্রার বিনিময় হ্রাস বৃদ্ধির ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করে? ব্যাংকের সাথে মুদ্রা বিনিময় নির্ধারণ করে থাকে। ফলে রপ্তানিকারক নির্দিষ্ট সময় নির্দিষ্ট হারে আমদানিকারক নিকট হতে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা দেশীয় মুদ্রায় রূপান্তর করতে সক্ষম হয়। বিনিময় হার নির্ধারণ, কারণ পণ্যের মূল্য বিশ্ববাজারে টাকা পয়সার বা ডলার বা পণ্যের দামের হ্রাস বৃদ্ধি ঘটে, মূল্য হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থের হ্রাস বৃদ্ধি ঘটে। কখনো অর্থের মূল্য বাড়ে, কখনো ডলারের মূল্য কমে, কখনো টাকার মূল্য বাড়ে। এইরকম হ্রাস বৃদ্ধির কারণে রপ্তানিকারক বা আমদানিকারক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাংকের সাথে মুদ্রা বিনিময় নির্ধারণ করে থাকে। ফলে রপ্তানিকারক নির্দিষ্ট সময় নির্ধারিত হারে আমদানিকারক নিকট হতে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা তখন দেশীয় মুদ্রায় রূপান্তর করে নিতে পারে। এরপরে জাহাজ ভাড়ার চুক্তি। রপ্তানিকারক এই অনুমতিপত্র সংগ্রহ করলো, তারপর বিনিময় হার নির্ধারণ করার পরে পণ্য সামগ্রী আমদানিকারকের নিকট প্রেরণের জন্য রপ্তানিকারক জাহাজ কোম্পানির সাথে চুক্তি সম্পাদন করে। এই চুক্তিকে নৌভাট বলে বা জাহাজ ভাড়া চুক্তি বলা হয়। চুক্তিতে রপ্তানিকারক জাহাজ কোম্পানির নাম, জাহাজের নাম, ক্যাপ্টেনের নাম, যাত্রার তারিখ, যাত্রার শর্তাদি, পণ্য সামগ্রীর ওজন, ভাড়া পরিশোধের ব্যবস্থা, বিলম্বিত সময় এবং খেসারত ইত্যাদি বিষয় উল্লেখ থাকে। জাহাজ ভাড়া চুক্তির মাধ্যমে আমদানিকারক নিকট পণ্য প্রেরণ নিশ্চিত করা হয়। তার মানে অনুমতিপত্র সংগ্রহ করা হলো এবং বিনিময় হার নির্ধারণ করার পরেই রপ্তানিকারক যে জাহাজ কোম্পানির মাধ্যমে পণ্য সামগ্রী বিদেশে আমদানিকারকের নিকট প্রেরণ করবে, সে আমদানিকারক তার সঙ্গে একটি চুক্তি সম্পাদন করে। এই চুক্তিতে রপ্তানিকারক জাহাজ কোম্পানির নাম, জাহাজের নাম, ক্যাপ্টেনের নাম, যাত্রার তারিখ, যাত্রার শর্তাদি, পণ্যের ওজন, ভাড়া পরিশোধের ব্যবস্থা, কত সময় বিলম্ব হতে পারে এবং খেসারত দিতে গেলে কি পরিমাণ খেসারত দিতে বিস্তারিত উল্লেখ থাকে। এই জাহাজ ভাড়া চুক্তির মাধ্যমে আমদানিকারকের নিকট পণ্য প্রেরণ নিশ্চিত করা হয়। এরপরে জাহাজ ভাড়া যখন সম্পন্ন হয়ে গেল, তখন আমদানিকারক যে পণ্য সামগ্রী রপ্তানি করার জন্য ফরমাইশ প্রদান করেছে, সেই পণ্য সামগ্রীগুলো আমদানিকারকের উদ্দেশ্যে সে সংগ্রহ করে এবং সে শর্ত অনুযায়ী সে পণ্য সামগ্রী যেভাবে প্যাকিং করতে বলা হয়েছে সে প্যাকিং এর কাজগুলো সম্পন্ন করে থাকে। এরপরে
পণ্যের পণ্যের বীমাকরণ, ভবিষ্যতে ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্য সামগ্রী যেন যাত্রাপথে কোনো ক্ষয়ক্ষতি হলে বা বিনষ্ট হয়ে গেলে পণ্য সামগ্রী রপ্তানিকারক এটি বীমা করে থাকে। বীমাকরণের মাধ্যমে বীমা প্রতিষ্ঠান পণ্য পৌঁছানোর ক্ষেত্রে সকল প্রকার ঝুঁকির নিশ্চয়তা প্রদান করে রপ্তানিকারকের অনুকূলে একটি বীমাপত্র ইস্যু করে এবং চুক্তি অনুযায়ী পণ্যের বীমার জন্য প্রদত্ত প্রিমিয়াম আমদানিকারককেই পরিশোধ করতে হয়। এবারে শুল্ক সংক্রান্ত নিয়ম কানুন আনুষ্ঠানিকতা পালন। পণ্য সামগ্রী জাহাজে বোঝাই এবং পণ্য বীমা করার পরে পণ্য জাহাজ ভাড়া চুক্তি হলো, পণ্য সংগ্রহ হলো এবং বীমা কোম্পানির সাথে রপ্তানিকারক বীমা চুক্তি সম্পাদন করলো এবং এই সমস্ত আনুষ্ঠানিকতা পালন করার পরে পণ্য সামগ্রী জাহাজে বোঝাই ও প্রেরণের পূর্বে শুল্ক কর্তৃপক্ষের নিকট পণ্যের বিস্তারিত বিবরণ, সরকারি অনুমতিপত্র এবং শুল্ক কর্তৃপক্ষের নির্দিষ্ট ফি সহ উপস্থাপন করে। পণ্য সামগ্রী জাহাজে বোঝাই এবং পণ্য প্রেরণের পূর্বে শুল্ক কর্তৃপক্ষের নিকট পণ্যের বিস্তারিত বিবরণ, সরকারি অনুমতিপত্র, শুল্ক কর্তৃপক্ষের নির্দিষ্ট ফি সহ তার নিকট উপস্থাপন করে। শুল্ক কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা শেষে সন্তোষজনক মনে হলে রপ্তানির আদেশ ইস্যু করে এবং পরবর্তীতে জাহাজ ঘাটে শুল্ক প্রদান করে জাহাজে পণ্য উঠানোর ব্যবস্থা করা হয়। এটা হলো শুল্ক সংক্রান্ত নিয়ম। অর্থাৎ পণ্য সংগ্রহ করার পর জাহাজ চুক্তি হলো, বীমা হলো, ভাড়া হলো, এসব করার পরে পণ্য তো জাহাজে বোঝাই করার পূর্বে কি করতে বন্দর কর্তৃপক্ষ শুল্ক কর্তৃপক্ষের নিকট থেকে পণ্যের বিস্তারিত বিবরণ দিয়ে এবং শুল্ক কর্তৃপক্ষ ফি প্রদান করতে হয় এবং প্রদান করার পরে সমস্ত কাগজপত্র শুল্ক কর্তৃপক্ষের নিকট জমা দিয়ে উপস্থাপন করতে হয়। এরপরে শুল্ক কর্তৃপক্ষ সমস্ত কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্ট যদি হয় তাহলে তারা রপ্তানি আদেশ ইস্যু করে এবং পরবর্তীকালে জাহাজ ঘাটের শুল্ক প্রদান করে রপ্তানিকারক পণ্য জাহাজে উঠানোর ব্যবস্থা করে থাকে। এরপরে হলো জাহাজে পণ্যের বোঝাইকরণ। শুল্ক কর্তৃপক্ষের রপ্তানির আদেশপত্র ও জাহাজ ঘাটের শুল্ক পরিশোধের রসিদ প্রাপ্তির পর রপ্তানিকারক পণ্য সামগ্রী জাহাজে প্রেরণের বোঝাইকরণের ব্যবস্থা করে। জাহাজে পণ্য দিয়ে বোঝাইয়ের পর জাহাজের ক্যাপ্টেন রপ্তানিকারককে একটি রসিদ প্রদান করে। এই রসিদকে মেট রসিদ হিসেবে বলা হয়। মেট রসিদে পণ্যের পরিমাণ, ওজন, আমদানিকারকের নাম এবং দেশ, এবং পৌঁছানোর সময় ইত্যাদি বিবরণ থাকে, সমস্ত বিবরণ দেওয়া থাকে এবং এ পর্যায়ে জাহাজ কর্তৃপক্ষের নিকট মেট রসিদ জমা দিলে কর্তৃপক্ষ বহনপত্র ইস্যু করে। এই বহনপত্র মেট রসিদের অনুরূপ বিবরণ সম্বলিত একটি বিশেষ পত্র। তাহলে শুল্ক আনুষ্ঠানিকতা শেষে রপ্তানিকারক শুল্ক কর্তৃপক্ষের আদেশপত্র প্রাপ্তির পরে পণ্য সামগ্রী জাহাজে বোঝাইকরণের ব্যবস্থা করে। জাহাজে বোঝার পরে জাহাজ ক্যাপ্টেন রপ্তানিকারককে একটা রসিদ প্রদান করে। এই রসিদকে মেট রসিদ হিসেবে পরিচিত মেট রসিদের পণ্যের পরিমাণ, জাহাজের নাম, আমদানিকারকের নাম, ওজন, আমদানিকারকের দেশ, পৌঁছানোর তারিখ ইত্যাদি উল্লেখ থাকে। এরপরে পণ্য প্রেরণের সংবাদ। এই সমস্ত আনুষ্ঠানিকতা শেষে রপ্তানিকারক জাহাজ বন্দর ত্যাগ করার পূর্বেই তার ব্যাংকের মাধ্যমে জাহাজ বন্দর ত্যাগ করার পূর্বে রপ্তানিকারক সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং জাহাজে পণ্য বোঝাই করা হয়েছে এই মর্মে এবং পণ্য প্রেরণ করা হয়েছে এই মর্মে আমদানিকারকের নিকট, এবং জাহাজ কবে নাগাদ তাদের বন্দরে পৌঁছাবে তার সম্ভাব্য তারিখ জানিয়ে আমদানিকারককে পণ্য প্রেরণের সংবাদ জানিয়ে থাকে। এরপরে পণ্য প্রেরণের সংবাদ জানানোর পরে রপ্তানি দলিলাদি আমদানিকারকের নিকট প্রেরণ। পণ্য প্রেরণের সংবাদের পর রপ্তানিকারক রপ্তানি সংক্রান্ত জাহাজি ও অজাহাজি সকল দলিল সমূহ ব্যাংকের মাধ্যমে আমদানিকারকের নিকট প্রেরণ করে থাকে। ব্যাংক আমদানিকারকের নিকট হতে ব্যাংকিং বিলের বিনিময়ে দলিলপত্র সমূহ আমদানিকারকের নিকট হস্তান্তর করে এবং দলিলপত্র সমূহ জাহাজ কর্তৃপক্ষের উপস্থাপনের মাধ্যমে আমদানিকারক পণ্য সামগ্রী খালাস করে দেয়। এ হলো আমদানিকারকের নিকট দলিলপত্র দিয়ে প্রেরণ। আর কি করে রপ্তানিকারক পণ্য প্রেরণের সংবাদ দেওয়ার পরপরই রপ্তানি সংক্রান্ত যাবতীয় দলিলপত্র
তার ব্যাংকের মাধ্যমে আমদানিকারকের নিকট প্রেরণ করে। আমদানিকারক ব্যাংক আমদানিকারক নিকট হতে ব্যাংকিং বিলের বিনিময়ে দলিল সমূহ আমদানিকারক নিকট হস্তান্তর করে এবং আমদানিকারক জাহাজ কর্তৃপক্ষের নিকট এটা উপস্থাপন করে পণ্যাদি খালাস করে দেয়। এরপর মূল্য প্রাপ্তি। রপ্তানিকারক নিকট হতে দলিলপত্র সমূহ প্রাপ্তির পর আমদানিকারক বিনিময় মিলের স্বীকৃতি দিয়ে রপ্তানিকারক বরাবরে প্রেরণ করে। কি করে? রপ্তানিকারকের নিকট হতে যে সমস্ত দলিলপত্র পায়, সেই দলিলপত্র পাওয়ার পর আমদানিকারক রপ্তানিকারককে বিনিময় বিলে স্বীকৃতি প্রদান করে এবং স্বীকৃতি প্রদান করে রপ্তানিকারক বরাবর প্রেরণ করে। রপ্তানিকারক তার ব্যাংকে ওই বিনিময় বিল জমা দিয়ে তার পণ্যের মূল্য সংগ্রহ করে থাকে। এরপরে হচ্ছে লেনদেনের পরিসমাপ্তি। এই পর্যায়ে আমদানিকারক রপ্তানিকারকের নিকট পণ্য প্রাপ্তির ঘোষণা বা বিবৃতি প্রদান করে থাকে। বলা যায় আমদানিকারকের ঘোষণার মাধ্যমে পণ্য সামগ্রী রপ্তানি যাবতীয় কার্যাদি সম্পাদন হয়। তাহলে আমরা পণ্য রপ্তানি পদ্ধতি সমূহের মধ্যে ফরমাইশ পদ্ধতি, প্রথমে হচ্ছে ফরমাইশ পদ্ধতি, ফরমাইশ মুক্ত ফরমাইশ এবং স্থির ফরমাইশ। তারপরে আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের ফরমাইশ গ্রহণের স্বীকৃতি। এরপরে রপ্তানি কারকের পক্ষে আমদানিকারক তার ব্যাংকে প্রত্যয়নপত্র খুলবে এবং রপ্তানিকারক তার শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে সরকার নিকট এবং রপ্তানি নিয়ন্ত্রণের নিকট অনুমতিপত্র সংগ্রহ করবে এবং আমদানিকারক বিনিময় হার নির্ধারণ করে নেবে। এরপর আমদানিকারক জাহাজ ভাড়া চুক্তি করবে এবং পণ্য সামগ্রী জাহাজ ভাড়া চুক্তির পরে যে পণ্য আমদানিকারক ক্রয় সংগ্রহ করতে চাইছে সে পণ্য সামগ্রী সংগ্রহ করবে এবং পণ্যের বীমা করবে, শুল্ক সংক্রান্ত নিয়ম কানুন পালন করবে, সবশেষে জাহাজে পণ্য প্রেরণ বোঝাই করে এবং সমস্ত দলিলপত্র আমদানিকারকের নিকট প্রেরণ করবে এবং পণ্য প্রেরণের সংবাদ আমদানিকারকের নিকট প্রেরণ করবে। দলিলপত্র সহ পণ্য প্রেরণের সংবাদ প্রেরণ করবে। এরপরে মূল্য প্রাপ্তি এবং লেনদেনের আমদানিকারকের রপ্তানিকারকের নিকট রপ্তানিকারকের নিকট পণ্য প্রাপ্তির একটি বিবৃতি প্রদান করে থাকে। যখন আমদানিকারক রপ্তানিকারকের নিকট পণ্য প্রাপ্তির যে বিবরণ প্রদান করে তখনই এই লেনদেনের পরিসমাপ্তি ঘটে। যাই হোক, আমরা রপ্তানি পদ্ধতি কিভাবে পণ্য সামগ্রী এক দেশ থেকে আরেক দেশে রপ্তানি হয় আমরা সেটি জানলাম। এরপরে আমরা আমদানি পদ্ধতিটা জানব। আমদানি পদ্ধতির মধ্যে আমাদের প্রথম যেটি সেটা হচ্ছে একটা আমদানিকারক দেশ যে পণ্য সামগ্রী আমদানি করতে চায় তার জন্য আমদানিকারককে অবশ্যই লাইসেন্স সংগ্রহ করতে হয়। পণ্য সামগ্রী আমদানি করার ক্ষেত্রে আমদানিকারককে শুরুতেই সরকারের নির্দিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে আমদানি লাইসেন্স সংগ্রহ করে নিতে হয়। এরপরে সংশ্লিষ্ট তথ্যাদির অনুসন্ধান। এরপর যে আমদানিকারক বিভিন্ন দেশের উৎপাদনকারী নিকট থেকে সরাসরি অথবা রপ্তানিকারক নিকট থেকে অথবা কোনো কমিশন এজেন্টের নিকট থেকে কোন পণ্য আমদানি করতে চায় সেই আমদানিকৃত পণ্যের মূল্য, গুণাগুণ, পণ্যের আকার আকৃতি, সাইজ, রং ইত্যাদি বিভিন্ন তথ্যগুলো তারা সংগ্রহ করে এবং এই তথ্য সংগ্রহের পরেই রপ্তানিকারকের পছন্দ অনুযায়ী দেশে আমদানিকারকের পছন্দ অনুযায়ী দেশে আমদানিকারক রপ্তানির জন্য ফরমাইশ প্রদান করে। এই ফরমাইশ দুই প্রকার, একটা মুক্ত ফরমাইশ আর হচ্ছে বিশেষ ফরমাইশ। মুক্ত ফরমাইশ আগে বলছি, যেখানে এই মুক্ত ফরমাইশের মধ্যে আমদানিকারক যে পণ্যের আদেশ দিবে শুধু পণ্যের পরিমাণ, কি পরিমাণ পণ্য ক্রয় করতে চায়, কি পণ্য সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ থাকে না। এক্ষেত্রে শুধু পণ্যের পরিমাণ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ থাকে, কি পণ্য এবং কি পরিমাণ পণ্য ক্রয় করতে চায় সেই ফরমাইশ থাকে। আর বিশেষ ফরমাইশের ক্ষেত্রে পণ্য আমদানিকারক যে পণ্য সমূহ ক্রয় করতে চায় তার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো সেখানে ফরমাইশে উল্লেখ থাকে। এখানে পণ্যের নাম, ব্র্যান্ড, রং, প্যাকেট, মূল্য, আকার, প্যাকেজিং পদ্ধতি, পণ্য প্রেরণের পদ্ধতি, মূল্য পরিশোধের পদ্ধতি ইত্যাদি সমস্ত বিষয় বিশেষ ফরমাইশে উল্লেখ করা থাকে। এরপরে আমদানিকারক রপ্তানিকারক দেশে পণ্য যেহেতু অর্থে উঠানামা করে, মূল্য উঠানামা করে, এই জন্য আমদানিকারক বৈদেশিক মুদ্রা আমদানিকারক পণ্যের সামগ্রিক মূল্য বৈদেশিক মুদ্রা পরিশোধ করতে হয় রপ্তানিকারকের নিকট। বিধায় রপ্তানিকারক আমদানিকারককে পণ্যের মূল্য পরিশোধের উদ্দেশ্যে যে তাকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে হয়। এ পর্যায়ে আমদানিকারক যে কোনো তালিকাভুক্ত ব্যাংকের মাধ্যমে যাবতীয় আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করে কেন্দ্রীয় ব্যাংক হতে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে এবং এই বৈদেশিক মুদ্রার মাধ্যমে রপ্তানিকারকের বিনিময় বিল রপ্তানিকারকের
নিকট বিনিময় রপ্তানি কারকের বিনিময় বিল পরিশোধ করা হয়। অর্থাৎ আমদানিকারক যে পণ্য বিদেশ থেকে আমদানি করতে চায় সেই পণ্যের যে মূল্য পরিশোধ করতে হবে সেটা কেন্দ্রীয় ব্যাংক থেকে সেই পণ্যের বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে এই বৈদেশিক মুদ্রার মাধ্যমে রপ্তানিকারকের বিনিময় বিল আমদানিকারক পরিশোধ করে। এরপর প্রত্যয়পত্র খোলা। এই পর্যায়ে পণ্যের ফরমাইশ গৃহীত হওয়ার পরে যখন আমদানিকারকের ফরমাইশ রপ্তানিকারক গ্রহণ করার পরে আমদানিকারক পণ্যের রপ্তানিকারকের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদানের উদ্দেশ্যে রপ্তানিকারকের অনুকূলে প্রত্যয়নপত্র খোলার ব্যবস্থা করে। এই প্রত্যয়নপত্র আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অর্থ পরিশোধের অঙ্গীকারনামা বলা হয়। প্রত্যয়নপত্র হলো সংশ্লিষ্ট আমদানিকারকের আর্থিক সচ্ছলতা সম্পর্কে ব্যাংক কর্তৃক প্রদত্ত নিশ্চয়তা প্রদানকারী একটি পত্র, যা রপ্তানিকারকের অনুকূলে প্রস্তুত করা হয়। অর্থাৎ ব্যাংক রপ্তানিকারককে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে আমদানিকারকের নিকট পণ্য প্রেরণ করা হলে পণ্যের সমুদায় অর্থ যে মূল্য বা অর্থ হবে সেই অর্থ বা মূল্য ব্যাংক পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। এটাকে নিশ্চয়তা প্রদানকারী পত্র বলা হয়, যা রপ্তানিকারকের অনুকূলে প্রস্তুত করা হয়। এরপরে বিনিময় হার নির্ধারণ। ভবিষ্যতে পণ্য প্রাপ্তির পরে পণ্যের মূল্য যে পরিশোধ করা হবে সেক্ষেত্রে পণ্যের বিনিময় হার নির্ধারণ করা হয়ে থাকে। কার্যত মুদ্রার মান সবসময় উঠানামা করে থাকে, তাই ভবিষ্যৎ ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যেই শুরুতেই মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা হয়ে থাকে, যাতে উভয় পক্ষ উপকৃত হয়। এই বিনিময় হার নির্ধারণের মাধ্যমে এক দেশের অর্থ আরেক দেশের মুদ্রায় পরিণত হয় এবং আমদানিকারক যখন বিনিময় হার নির্ধারণ করে রপ্তানিকারক আমদানিকারকের ব্যাংক থেকে তার নিজ দেশীয় মুদ্রায় ওই রপ্তানিকৃত পণ্যের মূল্য সংগ্রহ করতে পারে। পণ্য প্রেরণের প্রাপ্তির সংবাদ। রপ্তানিকারকের অনুকূলে প্রত্যয়পত্র অনুলিপি প্রেরণের পরে রপ্তানিকারক চুক্তি অনুযায়ী পণ্য সামগ্রী প্রেরণের পদক্ষেপ গ্রহণ করে। যখন রপ্তানিকারক অনুকূলে প্রত্যয়পত্র অনুলিপি আমদানিকারক প্রেরণ করে এবং তারপর রপ্তানিকারক চুক্তির শর্ত অনুযায়ী পণ্য সামগ্রী প্রেরণের জন্য একটা পদক্ষেপ গ্রহণ করে এবং পণ্য প্রেরণের সংবাদ সহ যাবতীয় তথ্যাদি আমদানিকারক নিকট প্রদান করে থাকে। এই সংবাদ পাওয়ার পরে আমদানিকারক পণ্য প্রাপ্তির তারিখ সহ অন্যান্য বিষয় সম্পর্কে কার্যকর ধারণা লাভ করতে পারে। অর্থাৎ রপ্তানিকারকের অনুকূলে যখন আমদানিকারক তার প্রত্যয়পত্রের অনুলিপি প্রেরণের পর রপ্তানিকারক চুক্তি অনুযায়ী পণ্য প্রেরণের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে এবং পণ্য প্রেরণের সংবাদ সহ যাবতীয় তথ্য দিয়ে আমদানিকারকের নিকট জানিয়ে দেয়। এরপরে হচ্ছে বিলের অর্থ পরিশোধ। পণ্য প্রেরণের সংবাদ প্রাপ্তির পর আমদানিকারক তার ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারক কর্তৃক প্রেরিত বিনিময় বিল প্রাপ্ত হয়ে উক্ত বিনিময় বিলের স্বীকৃতি প্রদান করে। কি হলো বিলের অর্থ কিভাবে পরিশোধ হয়? যে পণ্য প্রেরণের সংবাদ প্রাপ্তির পর আমদানিকারক তার ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারক কর্তৃক প্রেরিত বিনিময় বিল প্রাপ্ত হয়ে উক্ত বিনিময় বিলের স্বীকৃতি প্রদান করে থাকে। এক্ষেত্রে আমদানিকারক নগদ অর্থ পরিশোধের মাধ্যমে বিনিময় বিলের স্বীকৃতি প্রদান করে থাকে বা করতে পারে। এরপরে বিলের প্রয়োজনীয় দলিল পত্র সংগ্রহ। বিনিময় বিল স্বীকৃতি প্রদানের পরেই রপ্তানিকারক কর্তৃক প্রেরিত প্রয়োজনীয় সকল প্রকার দলিল পত্রাদি ব্যাংক আমদানিকারককে প্রদান করে থাকে। এই দলিল পত্রের মধ্যে বহনপত্র, চালানপত্র, বীমাপত্র, প্রভাবলেখ ইত্যাদি। যখন পণ্য প্রেরণের সংবাদটা দেওয়ার পরে বিনিময় বিলের স্বীকৃতি প্রদান সংবাদ পাওয়ার পর বিনিময় বিলে আমদানিকারক বিনিময় বিলের স্বীকৃতি প্রদান করলো। স্বীকৃতি প্রদানের পরে রপ্তানিকারক আমদানিকারকের নিকট যে বিভিন্ন প্রকার দলিল পত্র দিয়ে প্রেরণ করে থাকে তার ব্যাংকের মাধ্যমে। এই দলিলপত্র বহনপত্র, চালানপত্র, বীমা, প্রভাবলেখ ইত্যাদি। এরপর হচ্ছে শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা। পণ্য সামগ্রী নিয়ে রপ্তানিকারকের নির্ধারিত সময় রপ্তানিকারক প্রেরিত সংবাদ অনুযায়ী পণ্য সামগ্রী নিয়ে জাহাজ বন্দরে পৌঁছার পরবর্তী পর্যায়ে আমদানিকারক আমদানিকৃত পণ্যের বিস্তারিত বিবরণ সহ 2 কপি আগামপত্র বা বিল অফ এন্ট্রি শুল্ক কর্তৃপক্ষের বরাবর জমা দিতে হয় এবং শুল্ক কর্তৃপক্ষ উপস্থাপিত দলিলপত্র সমূহ যাচাই বাছাই করে সন্তুষ্ট হলে শুল্ক বিভাগের ছাড়পত্র প্রদান করে এবং শুল্ক বিভাগের ছাড়পত্রকে কাস্টম পাস হিসেবে বিবেচিত হয়। তাহলে শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা কোনটা? যে এই আনুষ্ঠানিকতা আমদানিকারককে পালন করতে হয়।
অর্থাৎ পণ্য সামগ্রী নিয়ে জাহাজ যখন বন্দরে পৌঁছায়, এই বন্দর পৌঁছার পরবর্তী পর্যায়ে আমদানিকারক আমদানিকৃত পণ্যের বিস্তারিত বিবরণ সহ 2 কপি আগামপত্র বা বিল অফ এন্ট্রি শুল্ক কর্তৃপক্ষের নিকট জমা দেয়। শুল্ক কর্তৃপক্ষ উপস্থাপিত দলিলপত্রের সময় যাচাই বাছাই করে যদি সন্তুষ্ট হয় তবে বিভাগীয় ছাড়পত্র প্রদান করে শুল্ক বিভাগীয় ছাড়পত্রকে কাস্টম পাস হিসেবে বিবেচনা করা হয়। এরপর হলো পণ্য খালাস। শুল্ক সংক্রান্ত সমস্ত আনুষ্ঠানিকতা পালন করার পর আমদানিকারক বা তার সংশ্লিষ্ট কোন প্রতিনিধি শুল্ক কর্তৃপক্ষের নিকট যাবতীয় জাহাজি দলিলপত্র, কাস্টম পাস, জেটি চালানপত্র ইত্যাদি জমা দিয়ে পণ্য খালাসের আদেশ বা গেট পাস সংগ্রহ করার মাধ্যমে পণ্য খালাস হয়ে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জাহাজ বন্দর কর্তৃপক্ষ শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে আমদানিকারক তার প্রতিনিধিকে বন্দর কর্তৃপক্ষের নিকট জাহাজের যাবতীয় দলিলপত্র, কাস্টম পাস, জেটি চালান ইত্যাদি জমা দেয়। এই জমা দেওয়ার পর পণ্য খালাসের আদেশ বা গেট পাস সংগ্রহ করে। এই গেট পাস সংগ্রহ করার মধ্যে পণ্য খালাস হবে। এরপরে এই পর্যায়ে আমদানি রপ্তানি পরিসমাপ্তি। এ পর্যায়ে রপ্তানিকারক ফরমাইশ অনুযায়ী পণ্য প্রাপ্তির বিষয়টি এ পর্যায়ে আমদানিকারক ফরমাইশ অনুযায়ী পণ্য প্রাপ্তির বিষয়টি রপ্তানিকারককে অবহিত করে। বলা যায় যে এই প্রক্রিয়ার মাধ্যমে যখনই আমদানিকারক ফরমাইশ অনুযায়ী পণ্য প্রাপ্তির বিষয়টি রপ্তানিকারকের নিকট অবহিত করে তখনই লেনদেনের পরিসমাপ্তি ঘটে। যাই হোক, আমরা আমদানি পদ্ধতি কিভাবে রপ্তানি হয় সেটি জানলাম এবং কিভাবে আমদানি হয় আমরা সেটাও, আমদানি পদ্ধতি কি সেটা। প্রথমে আমদানি পদ্ধতি, যিনি আমদানিকারক তাকে আমদানি লাইসেন্স সংগ্রহ করতে হয় এবং তিনি কোন জাতীয় পণ্য সামগ্রী কোথায় থেকে ক্রয় করতে চায় সে বিষয়টি তাকে সে তথ্য বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহ করতে হয়। এরপর তিনি ফরমাইশ প্রদান করেন এবং ফরমাইশ প্রদান করে পরে রপ্তানিকৃত পণ্যের মূল্য পরিশোধের জন্য তাকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে হয়। সাধারণত বাংলাদেশ ব্যাংক থেকে তারা বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে থাকে। এরপরে তার ব্যাংকে রপ্তানিকারক অনুকূলে প্রত্যয়পত্র খোলে এবং উভয় দেশের মধ্যে বিনিময় হার নির্ধারণ করা হয় এবং পণ্য প্রেরণের সংবাদ রপ্তানিকারক আমদানিকারকের নিকট পণ্য প্রেরণের সংবাদ দেয় এবং রপ্তানিকারক সে পণ্য প্রেরণের সংবাদ পায়। সংবাদ পাওয়ার পরে বিলের অর্থ পরিশোধ করে থাকে, ব্যাংকের মাধ্যমে বিনিময় বিলের অর্থ পরিশোধ করে থাকে। এরপরে প্রয়োজনীয় দলিলপত্র তিনি সংগ্রহ করে থাকেন এবং এই প্রয়োজনীয় দলিলপত্র সংগ্রহ এবং শুল্ক আনুষ্ঠানিকতা পালন করে এবং জাহাজ কর্তৃপক্ষের নিকট থেকে পণ্য খালাস করেন এবং আমদানিকারক যখন রপ্তানি প্রাপ্তির সংবাদ রপ্তানিকারককে প্রদান করে তখন লেনদেনের পরিসমাপ্তি ঘটে। আমরা এ পর্যায়ে আরেকটি বিষয় আমরা এই পর্যায়ে আরেকটা বিষয় একটু আলোচনা করবো, সেটা হচ্ছে রপ্তানি বাণিজ্যের অর্থায়ন। কিভাবে রপ্তানি বাণিজ্যের অর্থায়ন হয়? দুইভাবে রপ্তানি বাণিজ্যের অর্থায়ন দুইভাবে করা যায়। জাহাজীকরণ পূর্ব অর্থায়ন আর প্রাক রপ্তানি ঋণ, আর এটা হচ্ছে জাহাজীকরণ অর্থায়ন বা জাহাজীকরণ উত্তর অর্থায়ন বা রপ্তানি পরবর্তী ঋণ। জাহাজীকরণ পূর্ব অর্থায়ন বা প্রাক রপ্তানি ঋণ যেভাবে হয়, যেভাবে এই দুইভাবে করা হয়। একটা হলো প্রাক রপ্তানি ঋণ বা জাহাজীকরণ পূর্ব অর্থায়ন, আর একটা হচ্ছে রপ্তানি পরবর্তী ঋণ বা জাহাজীকরণ উত্তর অর্থায়ন। প্রাক রপ্তানি ঋণ বলতে পূর্বেকার বিবিধ কার্যাদি সম্পন্ন করার প্রয়োজনে রপ্তানি বাণিজ্যকে কার্যকর করার উদ্দেশ্যে জাহাজীকরণের বিভিন্ন ব্যয়সমূহ নির্বাহের জন্য যে অর্থায়নের প্রয়োজন হয়ে থাকে তাকে রপ্তানি ঋণ বা জাহাজীকরণ পূর্ব অর্থায়ন বলে। প্রাক রপ্তানি ঋণ বা জাহাজীকরণ পূর্ব অর্থায়নের ধরন বা প্রকারভেদগুলো নিম্নরূপ: দলিলপত্রাদি বন্ধকের বিপরীতে ঋণ। এই পর্যায়ে পণ্য সামগ্রী সমূহের আইনগত সত্ত্ব অর্থাৎ কাগজপত্র দলিলপত্র সমূহ হস্তান্তরের মাধ্যমে ঋণ গ্রহণ করা হয়। ঋণদানকারী প্রতিষ্ঠানের নিকট সুপরিচিত বিশ্বাসভাজন গ্রাহক সাধারণত এই ধরনের ঋণের সুবিধা পেয়ে থাকে। এরপর আরেকটা ভাবে পায় দ্রব্যাদি বন্ধকের বিপরীতে নগদ ঋণ পাওয়া। দ্রব্যাদি বন্ধকের বিপরীতে নগদ ঋণ পাওয়া। প্রাক রপ্তানি ঋণের ক্ষেত্রে রপ্তানি
কারক রপ্তানিকৃত পণ্য সামগ্রী ব্যাংক বা তথা রপ্তানি ঋণদানকারী প্রতিষ্ঠানের নিকট গচ্ছিত রাখার মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারে। এই ব্যবস্থায় রপ্তানিকারককে বন্ধকি চুক্তি সম্পাদনের মাধ্যমে ঋণদানকারী প্রতিষ্ঠানের নিকট জামানত হিসেবে রপ্তানিকৃত পণ্য সামগ্রী সমূহ গচ্ছিত রাখতে হয়। আরেকটি বিষয় হচ্ছে বিশ্বস্ততা দলিলের বিপরীতে ঋণ গ্রহণ। বিশ্বস্ততা দলিলের ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের নিকট হতে ঋণ গ্রহণ করা যায়। এই ঋণ গ্রহণে এ পর্যায়ে রপ্তানিকারক ব্যাংকের অনুকূলে যথাযথ বিশ্বস্ততা দলিল সম্পাদন করে প্রয়োজনীয় ঋণ গ্রহণ করে থাকে। এরপর হলো প্যাকিং ঋণ। প্যাকেজিং ব্যবস্থায় ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান রপ্তানিকারককে রেলওয়ে রসিদ, বন্দরে মাল প্রেরণের রসিদ, জাহাজ বা বার্জের রসিদের বিপরীতে ঋণ প্রদান করে থাকে। প্যাকিং ঋণের ক্ষেত্রে ব্যাংকের ঝুঁকির পরিমাণ একেবারে সীমিত বা নেই বললেই চলে। ব্যাক টু ব্যাক প্রত্যয়নপত্র। সাধারণত মূল প্রত্যয়নপত্র জমা রেখে অর্থাৎ মূল প্রত্যয়নপত্রের ভিত্তিতে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান পুনরায় রপ্তানিকারক অনুকূলে প্রত্যয়নপত্র খুলে থাকে। এই অবস্থায় ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বা ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দ্বিতীয় ঋণপত্র বা প্রত্যয়পত্রকেই ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বলা হয়। এরপরে হলো আমাদের প্রসারিত নগদ ঋণ। পাক রপ্তানি ঋণ বা জাহাজীকরণ পূর্ব অর্থায়নের ক্ষেত্রে প্রসারিত নগদ ঋণ গুরুত্বপূর্ণ একটি ধরন বা প্রকার হিসেবে বিবেচিত হয়ে থাকে। এ পর্যায়ে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বা ব্যাংক প্রসারিত নগদ ঋণ অগ্রিম সরবরাহ করে থাকে, যাতে রপ্তানিকারক পণ্য সামগ্রী প্রয়োজনীয় কাঁচামাল রপ্তানি সামগ্রী ও প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে পণ্য উৎপাদন কার্যে সমর্থ হয়। কার্যত ব্যাংকের সাথে যে সকল গ্রাহকদের দীর্ঘদিনের সুসম্পর্ক বিদ্যমান, তাদের ক্ষেত্রে সীমিত সময়ের জন্য এই জাতীয় ঋণের সুবিধাদি প্রদান করা হয়। এরপরে জাহাজীকরণ ঋণ। চূড়ান্ত পর্যায়ে পণ্য সামগ্রী রূপান্তরিত হওয়ার পর জাহাজীকরণ ঋণ প্রদান, অর্থাৎ পণ্য সামগ্রী উৎপাদনের পর পণ্যাদির পরিবহন ব্যয় বাবদ রপ্তানিকারকের ব্যাংক জাহাজীকরণের ঋণ অনুমোদন করে থাকে। অবশ্য এই ঋণ দেয়া না দেওয়ার বিষয়টি নির্ভর করে পরিবহনের সাথে সংশ্লিষ্ট পর্ষদের স্পষ্টতা বা ক্লিয়ারেন্সের উপরে। এরপর রপ্তানি উন্নয়ন ফান্ড। অনেক সময় দেশের রপ্তানি উন্নয়ন ফান্ড বাংলাদেশ ব্যাংক বা তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাক রপ্তানি ঋণ প্রদানের ব্যবস্থা করে থাকে। তাই বলা যায় রপ্তানি উন্নয়ন তহবিল পাক রপ্তানি ঋণ সংক্রান্ত সার্বিক কার্যক্রমকে অনেকাংশেই সহজতর করে দিয়েছে। তাহলে আমরা পাক রপ্তানি ঋণ যেগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে দলিলপত্র বন্ধকের বিপরীতে ঋণ, রপ্তানিকারক দলিলপত্র বন্ধকি করে রাখবেন, জাহাজী দ্রব্যাদি বন্ধকের বিপরীতে নগদ ঋণ, বিশ্বস্ত দলিলের বিপরীতে ঋণ, প্যাকিং ঋণ, ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র, প্রসারিত নগদ ঋণ, জাহাজীকরণ ঋণ এবং রপ্তানি উন্নয়ন ফান্ড। জাহাজীকরণ উত্তর অর্থায়ন বা রপ্তানি পরবর্তী ঋণ। রপ্তানি পরবর্তী ঋণের মধ্যে আমরা যেতে রপ্তানি দলিলে নেগোসিয়েশনের মাধ্যমে ঋণ, চুক্তিপত্রের অনুকূলে রপ্তানি বিল ক্রয়ের মাধ্যমে ঋণ, ডিবি বা ডিএ বিলের মাধ্যমে ঋণ, বিল ফর কালেকশনের বিপরীতে ঋণ। রপ্তানি দলিল নেগোসিয়েশনের মাধ্যমে ঋণ হলো অধিকাংশ রপ্তানি পরবর্তী ব্যাংক ঋণ সমূহ প্রদান করা হয়ে থাকে রপ্তানি সংক্রান্ত দলিলপত্র সমূহ নেগোসিয়েশনের মাধ্যমে। এ পর্যায়ে রপ্তানিকারক প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিটের শর্ত অনুযায়ী দলিলপত্র সমূহ প্রস্তুত করে তার ব্যাংকে জমা দেয়। পরবর্তী পর্যায়ে জমা দেওয়া দলিলপত্র সমূহ ত্রুটিমুক্ত হয়ে থাকলে ব্যাংক রপ্তানি বিলে নেগোসিয়েশনের জন্য রপ্তানিকারককে অনুমতি দেয়। এর অর্থ হলো লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র অনুকূলে রপ্তানি বিল উত্তোলনের মাধ্যমে রপ্তানিকারক রপ্তানি পরবর্তী ঋণ সংগ্রহ গ্রহণ করতে পারবে। বলা যায় যে রপ্তানি বিলের বিপরীতে প্রদত্ত রপ্তানি উত্তর ঋণ অপেক্ষাকৃত ভাবে ঝুঁকিমুক্ত। এরপরে আমরা চুক্তিপত্রের অনুকূলে রপ্তানি বিল ক্রয়ের মাধ্যমে ঋণ। রপ্তানি পরবর্তী ঋণ গ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ধরন হলো নিশ্চিত চুক্তিপত্র অনুকূলে রপ্তানি বিল ক্রয় করা, অর্থাৎ যে ক্ষেত্রে রপ্তানিকারক নিশ্চিত চুক্তিপত্রের অনুকূলে রপ্তানি বিল ক্রয় করে সেক্ষেত্রে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান রপ্তানিকারককে রপ্তানি পরবর্তী ঋণ প্রদান করে থাকে। আরেকটি বিষয় হচ্ছে ডিপি ও ডিএ বিলের মাধ্যমে। এই দুই ধরনের
এই দুই ধরনের বিল ক্রয় করার মাধ্যমে রপ্তানিকারক ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের নিকট হতে রপ্তানি পরবর্তী ঋণ গ্রহণ করতে সমর্থ হয়ে থাকে। অর্থাৎ ডিপি এবং ডিএ বিলের মাধ্যমে রপ্তানিকারক ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের নিকট হতে পরবর্তীতে ঋণ গ্রহণ করার সামর্থ্য হয়ে থাকে। বিল ফর কালেকশন এর বিপরীতে ঋণদান। রপ্তানি পরবর্তী ঋণ সংগ্রহের এই প্রক্রিয়ায় প্রত্যয়পত্র বা রপ্তানি বিলের দলিলপত্রের গরমিল দেখা দিলে ব্যাংক বিলের মূল্য আদায়ের প্রয়োজনে বিলটি ব্যাংকের বিদেশি প্রতিনিধি বরাবর প্রেরণ করে। এ পর্যায়ে বিলের অর্থ আদায় হয়ে আসার পর ব্যাংক রপ্তানিকারককে রপ্তানি পরবর্তী ঋণ মঞ্জুর করে থাকে। উল্লেখ্য, গ্রাহকের সাথে ব্যাংকের বিশ্বাসভাজনতার প্রেক্ষিতে ক্ষেত্র বিশেষে বিলের মূল্য একাংশ আগাম হিসেবে রপ্তানিকারক ঋণ হিসেবে প্রদান করে থাকে বা পেয়ে থাকে। এই হলো আমাদের রপ্তানি বাণিজ্যের অর্থায়ন। রপ্তানি বাণিজ্যের অর্থায়ন দুইভাবেই আমরা করে থাকি। এখানে একটু বানানের দুই এক জায়গায় একটু ভুল দেখা যাচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা জাহাজীকরণ পূর্ব অর্থায়ন, দলিলপত্রের বন্ধকের বিপরীতে ঋণ গ্রহণ, দ্রব্যাদি বন্ধকের বিপরীতে ঋণ, বিশ্বস্ত দলিলের বিপরীতে ঋণ, প্যাকিং ঋণ, ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র, প্রসারিত নগদ ঋণ, জাহাজীকরণ ঋণ এবং রপ্তানি উন্নয়ন ফান্ড। এবং জাহাজীকরণ উত্তর অর্থায়ন বা রপ্তানি পরবর্তী ঋণ পাওয়া যায় রপ্তানি দলিল নেগোসিয়েশনের মাধ্যমে, চুক্তিপত্রের অনুকূলে রপ্তানি বিল ক্রয়ের মাধ্যমে ঋণ, ডিবি বা ডিএ বিলের মাধ্যমে ঋণ, বিল ফর কালেকশনের বিপরীতে ঋণ। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তোমাদেরকে এই করোনার এই প্যান্ডামিক থেকে দূরে রাখুন, সুস্থ রাখুন। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।